শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে আইভি রহমানকে। চাকরি জাতীয়করণের দাবিতে দপ্তরিদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও। সাবেক ডিআইজি প্রিজন্স পার্থের বিরুদ্ধে দুদকের চার্জশিট। পিএসজিকে হারিয়ে বায়ার্নের শিরোপা জয়। এটি নিউজ দেখছেন, 3টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শেষ যাত্রায়ও নিকটজনের শ্রদ্ধা আর ভালোবাসা থেকে দূরে রাখা হয় তাকে, অথচ শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারির যোদ্ধা ছিলেন আইভি রহমান। 2004 সালের 21 আগস্টের ভয়াল সেই গ্রেনেড হামলার শিকার এই অকুতোভয় নেতা মৃত্যুর কোলে ঢলে পড়েন 24 আগস্ট। আইভি রহমানের স্মৃতির প্রতি এটি নিউজের শ্রদ্ধা জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। 1944 সালে কিশোরগঞ্জের ভৈরবেই জন্মেছিলেন জেবুন নাহার আইভি। মাত্র 14 বছর বয়সে জিল্লুর রহমানের ঘরণী হয়ে আসেন সেই ভৈরবেই। এলাকার মানুষের জন্য আমৃত্যু লড়াই সংগ্রাম তার, অথচ আইভি রহমানের মৃত্যুর দিনে এই ভৈরব ছিল অবরুদ্ধ। শোক প্রকাশের স্বাধীনতাও কেড়ে নিয়েছিল সে সময়ের সরকার। আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে সবার প্রিয় মুখ আইভি আপা মাত্র 25 বছর বয়সে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হয়েছেন। 34 বছর বয়সে হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। মুক্তিযুদ্ধে তার অসামান্য ভূমিকায় পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার। স্বামী জিল্লুর রহমানের রাজনৈতিক জীবনেও অসম্ভব অনুপ্রেরণার নাম আইভি রহমান। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্ত্রী হয়েও সবসময় ছিলেন সাধারণ কর্মীদের কাতারে। তখন আইভি রহমান সিঁড়ি দিয়ে ট্রাকে উঠতেছিলেন। প্রথম বোমটা এই জায়গায় পড়েছে, সিঁড়ির উপরে এবং মাঝে সেই জায়গায় আইভি রহমান ছিলেন। সেদিন মঞ্চে থাকলে হয়তো বেঁচে যেতেন আইভি রহমান, কিন্তু তিনি তো আজন্ম মাঠে ময়দানের লোক। আমৃত্যু আন্দোলন করেছেন মৌলবাদের বিরুদ্ধে। জয় বাংলার রেডিওতে তার কণ্ঠ সংগ্রামী বাঙালিকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই ছাত্রী জীবন থেকে রাজনীতিতে আমরা একসাথে কত মিছিল মিটিং, সেই 6 দফা আন্দোলন, শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের আন্দোলন, প্রত্যেকটা সময় আমরা একসাথে, সেই 60-এর দশক থেকে একসাথে আমরা রাজনীতি করে যাচ্ছি। কখনো মঞ্চে এসে বসতেন না, যখনই ডাকতাম বললেন আমি মেয়েদের সাথে বসি, এই মাঠে যেয়ে বসে থাকতো। আমি অনেক দিন বলছি যে আপনি আসেন, এসে বসেন, বক্তৃতা দিয়েই মাঠে যেয়ে বসে থাকতো। এবং ওই দিনও জলিল সাহেব নিজে রিকোয়েস্ট করছে যে ভাবি আপনি উপরে আসেন, বলছে না আমি মেয়েদের সাথে থাকি। কিন্তু কি দুর্ভাগ্য। লড়াকু এই মানুষটির মৃত্যু হয়েছে সংগ্রামের মাঠেই। মৌলবাদের বিরুদ্ধে আইভি রহমানের দৃঢ় কণ্ঠস্বর থামিয়ে দিয়েছে ঘাতকের ছোড়া গ্রেনেড। প্রিয় সহধর্মিনীর মৃত্যুর পর তাই সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত রাষ্ট্রপতির শেষ অনুরোধ, মৌলবাদ ক্ষমা করো না বাংলাদেশ। নামে যাওয়ার সময় হয়েছে, যাওয়াটা তার আর্লিয়ার হবে। দেশটা অনেক ত্যাগের বদলে আপনারা এনেছেন, মৌলবাদীদের হাতে এইভাবে দেশটাকে শেষ হতে দিয়ে। আজীবন সংগ্রামী মুক্তিযোদ্ধা আইভি রহমানের প্রতি এটি নিউজের শ্রদ্ধা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। 21 আগস্টের গ্রেনেড হামলার কারণে দেশের রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গ্রেনেড হামলায় নিহত নেত্রী প্রয়াত আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে বনানী কবরস্থানে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এর আগে আওয়ামী লীগ দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষেও শ্রদ্ধা জানানো হয়। এই সময় দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
1975 সালে গোটা পরিবারকে যারা হত্যা করেছিল, কেউ মঞ্চে কেউ নাপিতে, এই ঘটনা থেকে অলঙ্ঘনীয় দেয়াল পারস্পরিক সম্পর্কের সৃষ্টি করা হলো। 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে টার্গেট করে সেই অলঙ্ঘনীয় দেয়াল আরো উঁচু করা হলো। সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা। সোমবার সকাল থেকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা। দপ্তরি কাম প্রহরী পদটি রাজস্ব খাতে স্থানান্তর, কর্মঘণ্টা নির্ধারণ, বেতন বৈষম্য নিরসন এবং কাজের ধরন নির্ধারণ সহ হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে তারা মিরপুরে রাস্তা অবরোধ করেন। সকাল 10টা থেকে অধিদপ্তরের সামনে সারা দেশ থেকে আসা দফতরিরা জড়ো হতে থাকেন। এতে করে দুই পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দফতরি কাম প্রহরীরা সড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের বাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। সোমবার মামলা তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ KM ইমরুল কায়েসের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র দেখে তা গ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেন। গত বছর জুলাইয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিককে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানী ধানমন্ডির ভূতের গলি এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করার পর তাকে গ্রেফতার করা হয়। দর্শক, আগে জানিয়েছিলাম চাকরি স্থায়ীকরণের দাবিতে সকাল থেকে দপ্তরিরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে, সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত তারা আন্দোলন স্থগিত করেছেন। এছাড়াও আর কি আপডেট আছে আপনার কাছে? ধন্যবাদ মুনিয়া। দপ্তরিদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আজকে সকাল 10টা থেকে প্রায় এই এখন 6টা পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি ধর্মঘট পালন করেছে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গায় যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের যে দপ্তরিরা রয়েছেন, এবং অনেকেই এই আন্দোলনরত অবস্থায় আন্দোলন করতে করতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটি বিষয় একটু জানাতে চাই যে গত এই সভায় যে সিদ্ধান্ত হয়েছে, আজকে এখানকার যারা শ্রমিক দল যারা দপ্তরে ছিলেন তাদের প্রতিনিধিদের 12 সদস্যের একটি দল আজকে অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ডিজি করোনায় আক্রান্ত থাকার কারণে তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত যিনি মহাপরিচালক ছিলেন তিনি তার সঙ্গে বৈঠক করে হয়েছে, এবং তার সঙ্গে এই বৈঠকের পর তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো পূরণের বিষয়ে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত অধিদপ্তরের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে, এবং এই 7 সেপ্টেম্বরের যে একটি সভা হবে, উচ্চ পর্যায়ের সভা, এবং এই সভা থেকেই মূলত আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির ব্যাপারে সিদ্ধান্ত হবে। এবং এখানে তাদের যে দাবি সেটি হচ্ছে যে উচ্চ আদালতের একটি তারা রিট করেছিলেন এবং সেই রিটে তাদের পক্ষে রায় দেওয়া হয়েছিল, এবং তাদের এই
যে চাকরিটি রয়েছে এই চাকরিটি স্থায়ীকরণের জন্য আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশনা এখনো পর্যন্ত মানা হয়নি। আর এই কারণেই আসলে তাদের এই অবস্থান ধর্মঘট, এবং তারা জানেন যে অনেকেই এ ধরনের কথা বলছে, এবং আমরা তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে তাদের চাওয়াটা আসলে কি। আসসালামু আলাইকুম। আমরা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম পড়ি। আমাদের মা, আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে একটা চাওয়া, আপনার নিজে এটা বিষয় দেখবেন। আমরা শেখ হাসিনা পরিবারের, আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমরা অধিকার থেকে বঞ্চিত। আজ 71 স্বাধীনতা হওয়ার পরেও আজ 2020 সালেও আমরা পরাধীন। আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়, আমাদেরকে কোনো অতিরিক্ত বেতন বাড়াতে হয় না, আমাদের কোনো নৈমিত্তিক ছুটি নাই। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের মা আমাদের চাকরি জাতীয়করণ করবে, আমরা সেই আশ্বাসটা নেই। আমাদের তা আপনাদেরকে তো এখন সময় দেওয়া হয়েছে, তাহলে এখন কেন অবস্থান করছেন আপনারা? কথা বলে ভাই, আমাদের সময়, আমাদেরকে ভাই আমি বলি ভাই, আমাদেরকে এর আগেও 7 বার সময় দিচ্ছে এবং লিখিত পর্যন্ত দিয়েছে। এর আগের বারে আসছিলাম আমরা 2017-তে বলেছিল 50% হয়েছে। আজ 2020 সাল, এবার বলতেছে যে 80% হয়েছে। আমরা কি মারা গেলে, আমরা আর কত প্রাণ এবার জাপান ঝরে গেলে আমাদের আর চাকরি জাতীয়করণ হবে? আমাদের শুধু আশ্বাস দেয় ভাই, আমাদের কোনো কিছু কেউ দেখার নাই। আমরা চাই, আমাদের অধিদপ্তর বলে কিছু করতে পারবো না, প্রধানমন্ত্রী বলে যে প্রধানমন্ত্রীর কাছে আমরা হস্তক্ষেপ চাই। আমরা কতজন ভাই, আজ নিম্নত আমরা 25 জন লোক মারা গেছে। 10 জনকে রাত্রে পাহারা দেওয়া অবস্থায় 10 জনকে গুলি করে হত্যা করেছে, 2 জনকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এর কোনো বিচার নাই। এটা নিয়ে অধিদপ্তরে আমরা লিখিত দিয়েছি যে ভাই আমরা রাত্রে ডিউটি করবো না স্যার, আপনি 24 ঘন্টার কাছে আমরা 8 ঘন্টা দেন, আমরা 8 ঘন্টা ডিউটি করবো। অধিদপ্তর বলে যে না, এটা হবে না, তোমাদের 24 ঘন্টায় করতে হবে। আমাদের লোক দেখানো, আজকে হাইকোর্টের রায় আছে, রায়ও বাস্তবায়ন হচ্ছে না। আমাদের লোক দেখানোর জন্য আজকে শুধু ডেটটা দিয়ে দিচ্ছে ভাই। অনেক ধন্যবাদ। শুনছিলেন তাদের এ ধরনের নানা ক্ষোভ রয়েছে, কারণ এর আগেও তারা বিভিন্ন সময় এখানে এসেছেন তাদের দাবি নিয়ে, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। আর এই কারণেই একটি অংশ এই আশ্বাসের পর কিন্তু চলে গেছে, কিন্তু অনেকেই এখনো এখানে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ। মুনিয়া, ধন্যবাদ সাব্বির আপনাকে। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির আহমেদ। মূলত এই পদটির রাজস্ব খাতে স্থানান্তর, কর্মঘণ্টা নির্ধারণ, বেতন বৈষম্য নির্ধারণ সহ কাজের ধরন নির্ধারণ সহ হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতেই তারা সকাল থেকে রাস্তা অবরোধ করে রেখেছিলেন। যাচ্ছে পরবর্তী সংবাদে। চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আজ দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন। এ সময় খোরশেদ আলম সুজন চট্টগ্রামের বাটালি হিলে আন্তর্জাতিক মানের শপিং মল সহ 5 তারকা হোটেল, পতেঙ্গায় ইন্টারন্যাশনাল সামিট সেন্টার ও ফয়েজ লেকে বোটানিক্যাল গার্ডেন নির্মাণে বিত্তশালীদের সহযোগিতা চান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সংবাদ জানাবো। শেষ পর্যন্ত অভিজ্ঞতারই জয় হলো। ফাইনালের অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে 7 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। পর্তুগালের লিসবনে ফাইনালে তারা 1-0 গোলে হারিয়েছে পিএসজিকে। বায়ার্নের গতি আর কৌশলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার সেরা হওয়ার সুযোগ হাতছাড়া হলো পিএসজির। গতির সঙ্গে আক্রমণ ছিল, গোল না পাওয়ারও হতাশা। প্রথমার্ধে সবকিছুরই দেখা মেলে স্টাডিও দা লুজ স্টেডিয়াম। ম্যাচের প্রথম 12 মিনিট নিজেদের পায়ে বক্ত হলো পিএসজির নাম। কোম্যানের গোলেই চ্যাম্পিয়ন্স লিগের 6ষ্ঠ শিরোপা জিতল বায়ার্ন। বুন্দেসলিগা, জার্মান কাপের পর ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়েও সেরা। ট্রেবল জয় করে দারুণ এক মৌসুম পার করল। 3টা নিউজ আওয়ারের সময় হলো 22টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে। বঙ্গোপসাগরের খুরুশকুল পয়েন্ট থেকে 13 লাখ ইয়াবা উদ্ধার। কুমিল্লায় ঋণ না দিয়েও ঋণ খেলাপির মামলা এনজিও।
শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে আইভি রহমানকে। চাকরি জাতীয়করণের দাবিতে দপ্তরিদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও। সাবেক ডিআইজি প্রিজন্স পার্থের বিরুদ্ধে দুদকের চার্জশিট। পিএসজিকে হারিয়ে বায়ার্নের শিরোপা জয়। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেশে করোনা পরিস্থিতির খবর জানাবো। দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৩,৯৮৩ জনের। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় দেশের 91টি ল্যাবে 13,382 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,485 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার 18.57%। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা 2,97,083। সবশেষ 3,784 জনকে নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা 1,82,875 জন। বাংলাদেশ থেকে অন্তত 5 লাখ রোহিঙ্গাকে পৃথিবীর বিভিন্ন দেশে 2 বছরের জন্য আশ্রয় দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকাস্থ কানাডীয় হাইকমিশনের উদ্যোগে সোমবার তিনি বলেন, সত্যি সত্যি বাংলাদেশ বিশ্ববাসীর কাছে এই প্রস্তাব দিচ্ছে। এছাড়া রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ বসবাস নিশ্চিত করার জন্য বিশ্বের ধনী দেশগুলোকে মনোযোগ দিতে অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে ঢাকায় দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেন, বিশ্বের সব দেশ মিলেই রোহিঙ্গা সংকটের সমাধান বের করতে হবে। কানাডার হাই কমিশনার বেনোয়াট প্রেফন্তে বলেন, প্রত্যেকটি আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সংকট নিয়ে ক্রমাগত আলোচনা চালিয়ে যেতে হবে। Every UN General Assembly with the Friends of Bangladesh group, etc. And we've done it at countless bilateral and multilateral high-level meetings. If a group of countries can jointly offer to take over 500,000 Rohingyas in a time span of 1 to 2 years, we may consider it seriously. গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এই অভিযান চলে। 5 মাস আগেও একবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, আবারও দখল হয়ে যাওয়ায় বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযানে নামে এবং পুরো এলাকায় বৃক্ষরোপণ করা হয়। রাতের আধারে কেউ যেন তুরাগ নদীতে আবর্জনা ফেলে নাব্যতা নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। রাতে এখানে বিভিন্ন ধরনের ময়লা এবং আবর্জনা ডাম্প করে যায়। তো আমরা এই জন্য আমাদের নিজস্ব কিছু লোকবল আছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং নির্দেশনাও দিয়েছি যে আপনারা আইডেন্টিফাই করেন কারা এগুলো ফেলছে, এরপর আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। আর অফশোর সীমানাভুক্ত যে জায়গা সেটা আমি নদীকে ফিরিয়ে দেব। এর মধ্যে কোনো রকম অবৈধ দখল অথবা কোনো স্থাপনা এটি আমরা রাখবো না। কক্সবাজার বঙ্গোপসাগরের খুরুশকুল পয়েন্ট থেকে 13 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় এক রোহিঙ্গা সহ 2 জনকে আটক করা হয়। রোববার রাতে এই অভিযান চালানো হয়। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে র্যাব। 13 লক্ষ ইয়াবা উদ্ধার করেছি আমরা। এটা একটা বড় চালান। ফিশিং বোট, মোবাইল, সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই মাদকের মূল্য আনুমানিক 40 কোটি টাকা। আজকে আমরা প্লেস অফ অকারেন্স থেকে ফর্মালিটিস কমপ্লিট করে এসেছি, আজকে সোপর্দ করা হবে। পরবর্তীতে আমরা মামলাটা নেওয়ার জন্য আবেদন করব মহামান্য আদালতে এবং তারপরে আমরা রিমান্ডে আনার চেষ্টা করব। ফরিদপুরে ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। পুলিশ ও স্থানীয়রা জানান, বিলে জালপাতাকে কেন্দ্র করে সকালে হাউলি গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলের সঙ্গে প্রতিবেশী সাত্তার মাতুব্বরের ছেলেদের কথা কাটাকাটি হয়।
তারই জের ধরে সাত্তার মাতুব্বরের ছেলে আফজাল ও সালাম সহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে রাকিব, শামীম ও ইমনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এই অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই ভাই রাকিব ও শামীম। আহত ইমন ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসির আদেশ হয়েছে স্বামী আব্দুল রহমানের। দুপুরে রাজশাহীর বিশেষ জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক আকবর আলী শেখ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। আসামি আব্দুল রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার তসপাড়া গ্রামে। 2014 সালের 18 অক্টোবর রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রাশিদা বিবিকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দেন তিনি। এ ঘটনায় রাশিদার ভাই মনসুর রহমান মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। রায় ঘোষণার সময় আসামি আব্দুল রহমান কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ঋণ নেননি, কোনো ব্যাংক হিসাবও নেই। ভুয়া ব্যাংক হিসাব খুলে পারভিন বেগম নামের এক হতদরিদ্র নারীকে জড়ানো হয়েছে ঋণ খেলাপির মামলায়। 2 বছর ধরে কুমিল্লার বীজ নামের এনজিওর মামলা মাথায় নিয়ে ঘুরছেন তিনি। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকনের রিপোর্ট। কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার চা দোকানের কর্মচারী আব্দুস সালাম ভূঁইয়ার স্ত্রী পারভিন বেগম 2018 সালের 21 মার্চ তার বিরুদ্ধে 44,000 টাকা ঋণ খেলাপির মামলা করে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ নামের একটি এনজিও। পারভিনের দাবি তিনি কখনো ঋণ নেননি, কোনো ব্যাংক হিসাবও তার নেই। গত বছরের 19 নভেম্বর গ্রেপ্তার হন তিনি। জামিন পেলেও মামলা ঝুলছে তার মাথায়। বীজ ব্যাংকি চিনিও না, জানিও না, আর কারো কাছে আমি জিম্বাদার হইছি না। একদিন পুলিশে আসরক্ত ইয়া কইতেছে, আপনার নাম কি? আমি কিছু পারবিন। আপনার স্বামীর নাম কি? সালাম। তারপরে দেখো চলেন। বীজের কর্মকর্তা জানান 2017 সালের 31 মে 44,000 টাকা ঋণ নেন একই এলাকার মঞ্জুমা বেগম। তিনি ওই ঋণ পরিশোধ করেন, তবে পারভিন তার গ্যারান্টার ছিলেন না। 1 বছরের পর আমি সব টাকা শোধ করে দিছি, বই আমার কাছে আছে। এগুলো কিভাবে গেছে আমি জানি না। আমার সই, আমার ভাইয়ের সই দিয়ে আমি টাকা তুলছি, এতটুকুই। এটিএন নিউজের অনুসন্ধানে জানা যায় পারভিন বেগমের নামে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি ভুয়া হিসাব খুলে 30,000 টাকা চেক জমা রাখা হয়। তা দিয়ে মামলায় জড়ানো হয় পারভিনকে। এই বিষয়ে জানতে চাইলে বীজের আইনজীবী মুঠোফোনে স্বীকার করেন মামলায় গলদ রয়েছে। যে সদস্যের নামে হয়েছে লোনের টাকাটা সহ মামলা খরচ, এই টাকাটা দিলে প্রত্যাহার হয় মামলা। বীজেরও একটু ভুল আছে, এটা একটা হযবরল অবস্থা হয়ে গেছে। কেন এই মিথ্যা মামলা? এ প্রশ্নে এনজিওটির কর্মকর্তা জানান, মামলা উঠানোর লাগে আমাদের সহযোগিতা লাগতো। উনি যদি আসছিল একবার 6 মাস আগে, উনি যদি সেই সময় ঘটনাটা বলতো তাহলে তো আমরাই বলি, আমরা সুপারিশ করি এটা যাতে সহজে নিষ্পত্তি করে দিতাম। এখন উনি তো যোগাযোগ করে নাই। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। বগুড়ায় গ্রীষ্মকালীন নানা শাকসবজির পাশাপাশি চলছে লাল শাকের চাষ। অল্প পুঁজিতে কয়েক গুণ লাভ হওয়ায় এর আবাদি কৃষকরাও বেশ আগ্রহী। কৃষি অফিস জানিয়েছে জেলায় এবার 5,850 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির চাষ হয়েছে। যদিও অতিবৃষ্টি ও বন্যার কারণে তার লক্ষ্যমাত্রার চেয়ে 400 হেক্টর কম, তবে বেড়েছে লাল শাকের চাষ। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হওয়া লাল শাকের চাষ চলবে আশ্বিন মাস পর্যন্ত। রোপণের মাত্র 25 থেকে 30 দিনের মধ্যেই বিক্রি করা যায়, আর এক জমি থেকে 3 বার শাক তোলা যায় বলে কৃষকের লাভ আসে 4 থেকে 5 গুণ। তাই দিন দিনই লাল শাক চাষে তাদের আগ্রহ বাড়ছে। লাভবান হচ্ছেন পাইকারি ক্রেতারাও। পাশাপাশি শাক তোলার জন্য কর্মসংস্থান হয়েছে অনেক নারী শ্রমিকের। আমাকে 200 টাকা দেয়, দিন চলে, সংসার চলে। এই মেয়ে খরচা হবে 1,500 টাকা, বুঝছেন? বিক্রি হবে 1,050, তো অল্প দিনে আবারটা হয়। কতদিনে? এই 20-25 দিন লাগে। বগুড়াতে এবার যে শাক সবজি করছে, গৃহস্থরা অনেক পোষা পাচ্ছে এবং আমরা ব্যাপারী আমরাও নিয়ে যাই, অনেক পোষা পাইছি এবার।
আবার সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। করোনার চিকিৎসায় প্লাজমার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। পিএসজির হারে প্যারিস জুড়ে সমর্থকদের তাণ্ডব। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। 7 দিনের রিমান্ড শেষে ওসি প্রদীপ সহ 3 জনকে কক্সবাজার আদালতে সোপর্দ করেছে র্যাব। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। অর্পণ, আপনি তো আদালত প্রাঙ্গণে আছেন এবং তাদের তো আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এছাড়াও আপনার কাছে কি আপডেট আছে? আপনি নিশ্চয়ই জানেন আজকে প্রদীপ সহ যে 3 জন সিনহা হত্যা মামলার মূল অভিযুক্ত আসামি ছিল তাদেরকে র্যাব 7 দিনের রিমান্ড শেষে আজকে আদালতে সোপর্দ করেছে। সেই সাথে ইতিপূর্বে এই 4 জন পুলিশ সদস্যকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ সিনহা হত্যা মামলার ওসি প্রদীপ সহ 7 পুলিশ সদস্যের জন্য আজকে নতুন করে তদন্তকারী সংস্থা র্যাব তারা 7 দিনের রিমান্ড চেয়েছিল এবং সেই বিষয়টি আদালত আমলে দিয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলে নিয়ে আজকে সকল অভিযুক্তদের অর্থাৎ ওসি প্রদীপ সহ 7 জন অভিযুক্তদের জন্য আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উনি আমি একটু জানিয়ে রাখতে চাই, তাদেরকে আদালতে সুপর্দ করার আগে ওসি প্রদীপকে কক্সবাজারের যে সদর হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা তদন্তকারী সংস্থা র্যাবের সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে এই বিষয়টি হচ্ছে তাদের একটি প্রক্রিয়া। আসলে ওসি প্রদীপ সহ অন্যান্য যে সকল আসামিকে ইতিপূর্বে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকেও কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্যগত বিষয়টি দেখার জন্য আসলে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং আদালতে সুপর্দ করার পূর্ব মুহূর্তে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। আমরা জানি যে আজকে সকালে একটি কক্সবাজার র্যাব 15 কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানেও ইয়াবা চোরাচালানের বড় একটি ইয়াবা চালান র্যাব আটক করেছে কক্সবাজারের খুরুশকুল এলাকা থেকে। আমরা র্যাবের যিনি সংবাদ সম্মেলনে ব্রিফ করেছেন সাংবাদিকদের, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার কাছে জানতে চেয়েছিলেন। তিনি আমাদেরকে বলেছেন যে আসলে এই ঘটনায় অনেক চাঞ্চল্যকর তথ্য তারা পেয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য যে তাদের 7 দিনের রিমান্ডে আমরা জানি ইতিপূর্বে কক্সবাজারের শামলাপুরের যে মূল ঘটনা অর্থাৎ 31শে জুলাই রাতে এই ঘটনাটি কিভাবে ঘটনা হয়েছিল 2 মিনিটের মধ্যে এইটির বর্ণনা শোনার জন্য এই 7 দিনের রিমান্ডের চলাকালীন সময় 5মতম দিন ওসি প্রদীপ সহ 3 জন যে মূল আসামি রয়েছে তাদেরকে টেকনাফের শামলাপুরেও নিয়ে যাওয়া হয়েছিল। মুনিয়া, আমার কাছে কক্সবাজার আদালত চত্বর থেকে ছিল এইটুকুই সর্বশেষ। মুনিয়া। ধন্যবাদ অর্পণ আপনাকে। দর্শক, সিনহা হত্যার সাথে জড়িত আসামিদের আদালতে সোপর্দ করেছে র্যাব, এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশেষ সুবিধার পরও করোনা মহামারীর সময়ে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ 3,606 কোটি টাকা বেড়ে 96,116 কোটি টাকায় দাঁড়িয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের জুন মাস শেষে 59টি ব্যাংক মোট 10,50,000 কোটি টাকার ঋণ বিতরণ করে, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 96,116 কোটি টাকা। মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল 10,24,498 কোটি টাকা। খেলাপির পরিমাণ ছিল 92,510 কোটি টাকা। গত বছরের 16 মে ঋণ খেলাপিদের মোট ঋণের 2% ডাউন পেমেন্টে 9% সুদে 1 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছরে পরিশোধের সুযোগ দেয় সরকার। এই বিশেষ সুবিধার পরও বেড়েছে গত 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণের সংখ্যা। জানাবো দেশের বাইরের খবর।
আশঙ্কাজনক করোনা রোগীদের জন্য প্লাজমা চিকিৎসার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার জরুরি ব্যবহারের জন্য এই পদ্ধতির অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তর FDA। তারা বলছে প্লাজমার ঝুঁকির চেয়ে এর সম্ভাব্য উপকারিতা বেশি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে 70,000-এরও বেশি মানুষ প্লাজমা গ্রহণ করে সুস্থ হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চিকিৎসার মাধ্যমে মৃত্যুর হার 35% কমে যাবে। এদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন সেন্টারের প্রধান ডক্টর ক্রিস মারি বলেছেন, নিয়মিত মাস্ক ব্যবহার করে আগামী 3 মাসে অন্তত 70,000 মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব। খেলার খবর। বায়ার্নের কৌশলের কাছে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই, বললেন কোচ টমাস টুখেল। পাশাপাশি মেসিকে বার্সায় থাকার অনুরোধও করলেন তিনি। প্রিয় ক্লাবের এমন হারে প্যারিস জুড়ে বিক্ষোভ করেছেন সমর্থকেরা। অপরদিকে ষষ্ঠ শিরোপা জয় উল্লসিত বায়ার্ন কোচ হ্যান্স ফ্লিক সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। প্রথমত সবাইকে ধন্যবাদ। অসাধারণ এক মুহূর্ত আমাদের জন্য। শিরোপা জয়ের জন্য দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করে যাচ্ছি, তবে কঠিন ছিল, কারণ আমরা বর্তমান সময়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি। এটা দারুণ। এ পরাজয়ের কোনো উত্তর নেই, এটা সহজ ছিল না। ফাইনাল পর্যন্ত আসতে আমাদের বেশ কয়েকজন ফুটবলারকে হারাতে হয়েছে। দলবদলের নিয়মের বেড়াজালে পড়েছি আমরা। ওই ফুটবলাররা থাকলে ম্যাচটা অন্যরকমও হতে পারত। 50 বছরের আক্ষেপ ঘোচানোর ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। আর এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে লাখ লাখ মানুষ অধীর অপেক্ষায় ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে। কিন্তু জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের একাধিপত্য আর নেইমার এমবাপ্পেদের একের পর এক গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় ফরাসি ক্লাবটিকে। দল হেরে যাওয়ার এই কষ্ট মানতে না পেরে শহর জুড়ে সারা রাত তাণ্ডব চালায় সমর্থকরা। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন শতাধিক বিক্ষোভকারী। কাজল রায়, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শোক শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে আইভি রহমানকে। করোনায় আরও 42 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2485। চাকরি জাতীয়করণের দাবিতে দপ্তরিদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও। সাবেক ডিআইজি প্রিজন্স পার্থের বিরুদ্ধে দুদকের চার্জশিট। পিএসজিকে হারিয়ে বায়ার্নের শিরোপা জয়। কক্সবাজারের সাগর থেকে আটক হলো 40 কোটি টাকার ইয়াবা। কুমিল্লায় ঋণ না দিয়েও ঋণ খেলাপির মামলা এনজিও। করোনার চিকিৎসায় প্লাজমার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন ST এয়ারটেল স্টার্ট স্পেস AN এবং